জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরান ঢাকার সদরঘাটে অবস্থিত মাত্র 7 একরের ছোট্ট ক্যাম্পাস বিশিষ্ট একটি বিশ্ববিদ্যালয়। 2005 সালের 20 অক্টোবর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার 20 বছর পেরিয়ে গেলেও এই ক্যাম্পাসে এখন অবধি মেয়েদের একটি হল ব্যতীত কোনো হল নেই। রয়েছে ক্লাসরুম সংকট সহ বিভিন্ন ধরনের সমস্যা। এত সমস্যার পরও শুধুমাত্র ঢাকায় অবস্থানের কারণে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এই ক্যাম্পাসে ভর্তি হয়। 2025-26 শিক্ষাবর্ষেই প্রতি আসন বিপরীতে প্রতিযোগী 71 জন। এতে করে বোঝা যায় জগন্নাথের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কেমন। আগ্রহ যেমনই থাক, এই ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী আসার পর এখানে টিকতে পারে না পুরান ঢাকার বাস্তবতা কিংবা জগন্নাথের বাস্তবতায়। মূলত সমস্যা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পুরান ঢাকার বাস্তবতা সম্পর্কে না জেনে এখানে ভর্তি হওয়ার কারণেই অনেক শিক্ষার্থীকে ড্রপ আউট হতে হয় কিংবা গভীর চ্যালেঞ্জের মধ্য দিয়ে এটা মোকাবিলা করতে হয়। বলা ভালো, জগন্নাথের গত 3 মাস আগেও আপনারা যে সমস্যাগুলোর কথা শুনে এসেছেন সেটি কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। আমাদের যে প্রধান সমস্যা হল সমস্যা, সেটি কিন্তু আবাসন ভাতার মাধ্যমে অনেকটাই নিরসনের পথে চলছে। অতএব বিগত সময়ে জগন্নাথকে নিয়ে আপনাদের যে নেগেটিভ চিন্তাধারাগুলো ছিল, বর্তমান সময়ে সেটি অনেকটাই হ্রাস হচ্ছে। প্রথমত আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি সামিউল হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের একজন শিক্ষার্থী। গত 3 বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার ফলে আমার যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে, যে সমস্যাগুলোর মুখোমুখি আমি হয়েছি এবং জগন্নাথের যে ভালো দিকগুলো আমি দেখেছি, সেই সব কিছুই আমি আজকের ভিডিওতে উল্লেখ করব। জগন্নাথের ভালো এবং মন্দ যে দিকগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে পরবর্তীতে আমার মতো কোনো শিক্ষার্থী জগন্নাথে এসে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন না হয়, অথবা সে যেন আগে থেকেই জেনে বুঝেই আসে। একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে প্রথমে আপনাদেরকে ভালো দিকগুলো সম্পর্কেই জানাই। জগন্নাথে শিক্ষার্থী ভর্তি হওয়ার একটা প্রধান কারণ থাকে জগন্নাথ ঢাকার মধ্যে অবস্থিত। এখন প্রশ্ন হচ্ছে, ঢাকার মধ্যে অবস্থিত হলে এমন কি কি সুবিধা পাওয়া যায়? ঢাকার মধ্যে পড়ার একটা মেইন সুবিধা হচ্ছে একাডেমিক সুবিধা। যেহেতু ঢাকার মধ্যে প্রায় অধিকাংশ সংস্থা বা যা কিছু ঘটে রাজধানী কেন্দ্রিক হয়ে থাকে, তো এখানে আপনি ভর্তি হলে যে একাডেমিক সুবিধাগুলো আছে, বিভিন্ন ধরনের সেমিনার, ওয়ার্কশপ বা কোচিংয়ের যে সুবিধাগুলো আছে, সেগুলোতে আপনি ঢাকা থাকলে খুব সহজে পাবেন। প্রথমত ধরুন যে জগন্নাথের আশেপাশে অনেকগুলো কোচিং সেন্টার রয়েছে। তো আপনি যদি বিসিএস এর প্রিপারেশন নিতে চান, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার মেস কিংবা আপনার হলের পাশেই হচ্ছে বিসিএস এর একটা স্বনামধন্য কোচিং সেন্টার রয়েছে। তো এরকম অনেক সুবিধা ঢাকার মধ্যে রয়েছে। বড় বড় যে কনফারেন্সগুলো হয়, যে সেমিনারগুলো হয়, ওয়ার্কশপগুলো হয়, সেগুলো কিন্তু ঢাকার মধ্যে হয়ে থাকে। সেগুলোতে আপনি খুব সহজেই অ্যাটেন্ড করতে পারবেন এবং সার্টিফিকেট পাবেন, যেটা কিন্তু অন্য শহরে খুব রেয়ার হয় বা কমই হয়ে থাকে। তো জগন্নাথে পড়ার ফলে তো আপনি ঢাকার মধ্যে থাকতে পারছেন, যে কারণে আপনি অনেকগুলো পার্ট টাইম কাজ করার সুযোগ পাবেন। প্রধানত বলতে হয় সাংবাদিকতা বা মিডিয়াতে কাজ করার যে সুবিধা, সেটা কিন্তু জগন্নাথে বা ঢাকার মধ্যে থাকলে আপনি সবচেয়ে বেশি পাবেন। তো জগন্নাথে এরকম অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে পড়াশোনা চলাকালীন সাংবাদিকতা করছে। তো আমার এরকম পরিচিত অনেকেই আছে যারা হচ্ছে 2nd ইয়ার বা 3rd ইয়ারে উঠে যাওয়ার পর একটা ডিবিসি বা হচ্ছে 52 টিভিতে সাংবাদিকতা করছে। এছাড়া হচ্ছে যে কলাম লেখক বা যে পত্রিকাগুলোতে যে কাজ করার সুযোগ, সেগুলো কিন্তু ঢাকার মধ্যে থাকলে পাওয়া যায়। এরকম অনেক সুবিধা আছে, যেরকম হচ্ছে আপনার অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলোতে কাজ করার সুযোগ পাওয়া যায়। তো বিভিন্ন পাবলিকেশন, কোচিং সেন্টারে কাজ করার সুযোগ কিন্তু আপনি ঢাকা থাকলে তুলনামূলক বেশি পাবেন। এরপরে সুবিধাটা হচ্ছে চাকরির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বা চাকরির প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন। তো আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় কিংবা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়েন, সেখান থেকে এসে কিন্তু ঢাকায় চাকরির পরীক্ষা দেওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে, যেটা কিন্তু আপনি জগন্নাথে থাকলে বা পুরান ঢাকার মধ্যে থাকলে অনেক সহজেই করতে পারবেন। সাধারণত অনার্স পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু অধিকাংশ শিক্ষার্থীর চাকরির পরীক্ষা শুরু হয়। সাধারণত আমাদের দেশে হচ্ছে সবাই প্রায় মাস্টার্স করে। তো মাস্টার্স চলাকালীন আপনি একই সাথে মাস্টার্স করছেন, একই সাথে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং চাকরির পরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি ঢাকার মধ্যে থাকলে খুব সহজেই চাকরির পরীক্ষাগুলো দিতে পারবেন। যত ধরনের দক্ষতা উন্নয়নমূলক বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু ঢাকাতে খুব সহজেই করা যায়। আপনার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সহ যত ধরনের আইটি ইনস্টিটিউট রয়েছে, সেগুলো কিন্তু ঢাকার মধ্যে অবস্থিত। তো সেগুলোতে আপনি খুব সহজে যেতে পারবেন, আসতে পারবেন, আপনার দক্ষতা অনেক বেশি ইমপ্রুভ হবে। এরকম অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিভিন্ন ধরনের হচ্ছে ট্রেনিং সেন্টার, সেগুলো ঢাকার মধ্যে অবস্থিত, যেটা হচ্ছে খুব সহজে হচ্ছে এখান থেকে পাওয়া যায়। এরপরে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আপনি অনেক বেশি সুবিধা পাবেন। ধরুন একই সাথে আপনি ডিবেটিং, আইটি সোসাইটি, ক্যারিয়ার ক্লাব কিংবা আবৃত্তি সংসদ, এরকম যত ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আছে, সেগুলো কিন্তু ঢাকার মধ্যে অনেক বেশি হয়ে থাকে। ঢাকায় অসংখ্য প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে, ঢাবি রয়েছে, বুয়েট, তারপর ডুয়েট সহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোতে আপনি খুব সহজে যাতায়াত করতে পারবেন এবং এই ডিবেট বলেন, আইটি কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের আবৃত্তি প্রতিযোগিতা, এগুলোতে খুব সহজে যাতায়াত করতে পারবেন, সেগুলো শিখতে পারবেন এবং নিজের স্কিল ডেভেলপ করতে পারবেন।
সেটা কিন্তু অন্য শহরে থাকা থেকে আপনার ঢাকার মধ্যে বেশি করার সুযোগ পাবেন, এবং এটা আপনার জন্য অনেক বেশি বেনিফিট তৈরি করবে এবং আপনার সিভিটা অনেক বেশি ভারী করবে। তো এরকম অনেকগুলো প্রতিষ্ঠান যেমন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, কর্পোরেট সেক্টর কিংবা হচ্ছে এনজিও, এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করার সুযোগ কিন্তু আপনি তুলনামূলক ঢাকাতে বেশি পাবেন। একই সাথে আপনি যেরকম কোচিং সেন্টারে ক্লাস নিয়ে নিজের দক্ষতা উন্নয়ন করতে পারবেন, তেমনি একই সাথে আপনি কোচিংয়ে পড়ার ফলেও কিন্তু খুব সহজেই নিজের স্কিল বাড়াতে পারবেন। ঢাকা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রে অবস্থিত, অর্থাৎ আপনি ঢাকা থেকে যে কোনো জায়গায় খুব সহজেই যাতায়াত করতে পারবেন। বা কোনো শিক্ষার্থী যদি চট্টগ্রাম কিংবা খুলনা থাকে, তার জন্য কিন্তু সিলেট যাওয়া অনেক বেশি টাফ হয়ে যায়, কিন্তু ঢাকাতে থাকলে খুব অনায়াসে এখান থেকে সিলেটে যাওয়া যায় কিংবা খুলনা বা চট্টগ্রামে যাওয়া যায়। আবার উত্তরবঙ্গ থেকে আপনি যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়েন, সেখান থেকে কিন্তু আপনার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো একটা প্রোগ্রামে, কোনো একটা ডিবেট বা কোনো একটা সেশনে যাওয়া কিন্তু অনেক বেশি টাফ, বাট ঢাকা থেকে সেটা কিন্তু খুব অনায়াসে যাওয়া যায়। এবং এজন্য ঢাকাতে কেন্দ্রে থাকার কারণে আপনি ঢাকার আশেপাশে যে জেলা বা বিভাগগুলো রয়েছে সেগুলোতে খুব সহজেই যাতায়াত করতে পারবেন, এবং আপনার যাওয়া আসাও কিন্তু ঢাকা থেকে সুবিধা। শিক্ষার্থীরা এখানে এসে ঢাকার যে পরিবেশ, সেই পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেয়, ফলে পরবর্তীতে সময় দেখা যায় চাকরি পরীক্ষাতে গিয়ে অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। ঢাকার পরিবেশটা হচ্ছে একটা প্রতিযোগিতার পরিবেশ, এখানে টিকে থাকতে হয় অনেক বেশি প্রতিযোগিতা করে। একজন স্টুডেন্ট যে কোনো জায়গায় যদি টিউশন করাতে যায়, কোচিং করাতে যায়, তাহলে তাকে প্রতিযোগিতা করতে হচ্ছে ঢাবি, বুয়েট কিংবা মেডিকেলের কোনো একজন শিক্ষার্থীর সাথে। ঢাবিয়ান কিংবা একজন বুয়েটিয়ানের সাথে প্রতিযোগিতা করছে, তখন কিন্তু তাকে নিজেকে অনেক বেশি স্কিলড করতে হয়, সেটা একটা টিউশন পাওয়ার ক্ষেত্রে হোক কিংবা চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক। এই যে নিজেকে আপগ্রেড করা, টিউশনি কিংবা যে কোনো প্রতিযোগিতায় নামা, এই প্রতিযোগিতায় শিক্ষার্থীকে পরবর্তী সময়ে দেখা যায় বিভিন্ন ধরনের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস কিংবা চাকরির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা দেয়। এছাড়াও দেখা যায় বিভিন্ন ধরনের মন্ত্রণালয়, কমিশন, শিক্ষা বোর্ড, এনজিওর সাথে সরাসরি কাজের সুযোগ কিন্তু ঢাকাতে থাকলে পাওয়া যায়। এত সময় বললাম ঢাকাতে থাকার সুবিধা, তো এখন জগন্নাথের আরও কিছু সুবিধা নিয়ে কথা বলা যাক। জগন্নাথের আরেকটা সুবিধা হচ্ছে এখানে সেশন জট মুক্ত, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট নেই বললেই চলে। কোনো কোনো ডিপার্টমেন্টে 2 বা 3 মাসে একটু জট থাকতে পারে, তবে সেটা সাময়িক, পরবর্তী সময় দেখা যায় এই জটটা আর থাকে না। এরপর হচ্ছে জগন্নাথ হচ্ছে একেবারে র্যাগিং মুক্ত, জগন্নাথে র্যাগিং জিরো টলারেন্স বলা যায়, এবং জগন্নাথের সিনিয়র জুনিয়র একটা ভালো ধরনের মেলবন্ধন রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কো-কারিকুলাম এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের যে সুবিধাগুলো, সেগুলো প্রায় অধিকাংশ রয়েছে। বিভিন্ন ধরনের ক্লাব, বিভিন্ন ধরনের সংগঠন সংস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আপনি বিএনসিসি বলেন, রোভার স্কাউট, আইটি সোসাইটি, ক্যারিয়ার ক্লাব, আবৃত্তি সংসদ, ডিবেটিং, ফিল্ম সোসাইটি, মানবাধিকার অর্গানাইজেশন, এরকম প্রায় অধিকাংশ সংগঠনই রয়েছে, বাঁধন রয়েছে। তো এই সংগঠনগুলোতে কাজ করার ফলে নিজের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, সেটা কিন্তু অনেক সহজেই ডেভেলপ করা যাবে। তো একটা গেট দিয়ে প্রায় সকল শিক্ষার্থীকে প্রবেশ করতে হয়, যে কারণে দেখা যায় ছোট ক্যাম্পাস হওয়ার ফলে শিক্ষার্থীরা একে অপরের সাথে অনেক বেশি পরিচিত হতে পারে, এবং জগন্নাথের প্রায় অধিকাংশ জেলা থেকেই, প্রায় ম্যাক্সিমাম জেলা থেকে এখানে শিক্ষার্থীরা আসে, ফলে এখানে একটা যে মাল্টি কালচার, সেই কালচারটা তৈরি হয়, এবং সেই কালচারের ফলে শিক্ষার্থীরা একটা মাল্টি কালচারের সাথে পরিচিত হয়, যেটা পরবর্তীতে তাদের একটা পরিচিতি তৈরি করতে সুবিধা করে, এবং এখানে সিনিয়র জুনিয়রের সাথে অনেক বেশি একটা পরিচয় তাদের হয়ে ওঠে, যেটা হচ্ছে পরবর্তীতে সময় দেখা যায় যে চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে। অ্যান্ড লাস্টলি বলতে হয় জগন্নাথের সুবিধার মধ্যে জগন্নাথের লোগো বা আইডেন্টিটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বলতে হয় বাংলাদেশের যে টপ 10 ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে জগন্নাথ একটা। তো সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বলছি, স্বতন্ত্র যে 4টি বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাবি, রাবি, জাবি এবং হচ্ছে চবি, এই 4টির পরেই কিন্তু বলা হয় যে জবি কিংবা খুবির অবস্থান। তো সেই ক্ষেত্রে জবের একটা আইডেন্টিটি আপনারা পাবেন, যেটা আপনার পরবর্তীতে চাকরির ক্ষেত্রে কিংবা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে এবং নিজের মধ্যে একটা ভালো ইতিবাচক ভাব নিয়ে আসবে। সো নিজের ক্যাম্পাস হিসেবে এত সময় আসলে প্রশংসাই করলাম। তো জগন্নাথের প্রশংসা শোনার থেকে আপনাদের শোনা উচিত আসলে যে খারাপ দিকগুলো রয়েছে। তো জগন্নাথের খারাপ দিক বা নেতিবাচক দিকের মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে হল নেই। এখানে মেয়েদের শুধুমাত্র একটি হল রয়েছে, যেটা আসলে 1200 বা 1400 স্টুডেন্ট থাকতে পারে, যেটা কোনোভাবেই যথেষ্ট না। ছেলেদের কোনো হল নেই, যদিও বর্তমান আস্তনা ফাউন্ডেশন থেকে একটি হল দেওয়া হয়েছে যেখানে 700 শিক্ষার্থী থাকতে পারে, তবে সেটি জগন্নাথের আশেপাশে না, সেটি হচ্ছে প্রায় 6 কিলোমিটার দূরে কেরানীগঞ্জে অবস্থিত, সেখান থেকে আসতে হয়। তো এই হচ্ছে হলের অবস্থা। তবে আশার বাণী হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায় 70% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা দেওয়ার কথা চলছে, যেটি নীতিমালাও পাশ হয়েছে। হয়তো 2025-26 শিক্ষাবর্ষ থেকে এটি দেওয়াও শুরু হবে। তো সেখানে প্রায় 70% শিক্ষার্থীকে যদি আবাসন ভাতা দেওয়া হয় 2000 বা 2500 টাকা, এবং এর বাইরে হচ্ছে আস্তনাতে প্রায় 700 স্টুডেন্ট থাকে,
এবং মেয়েদের যে হল রয়েছে সেই হলে প্রায় হচ্ছে 1400 শিক্ষার্থী থাকে। তো সব মিলিয়ে দেখা যায় যে তখন প্রায় জগন্নাথের 100% শিক্ষার্থী কিন্তু হলের আওতায় বা ভাতার আওতায় চলে আসবে, যেটা হচ্ছে হলের যে অসুবিধাটা সেটা এখন অনেকটাই কমে যাচ্ছে বলে মনে হচ্ছে। এরপরে অসুবিধাটা হচ্ছে জগন্নাথের ক্যাম্পাসটা আসলে খুবই ছোট এবং এতটাই ছোট যেটা আসলে 5 মিনিটে ক্যাম্পাসটা টোটালি ঘুরে দেখে ফেলা সম্ভব, এবং অধিকাংশ জায়গায় পর্যাপ্ত বসার মতন জায়গাও নয়। শুধুমাত্র কাঁঠালতলা, শহীদ মিনার বা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির যে বটতলা, ওই জায়গাটাতে সামান্য একটু বসার জায়গা আছে, তার বাইরে বসার জায়গাটাও হচ্ছে তুলনামূলক কম। যে কারণে কিন্তু জগন্নাথের ক্যাম্পাস ছোট যারা হচ্ছে মনে করেন যে একটা বড় ক্যাম্পাস হবে, সুন্দর গাছপালা থাকবে, বসার জায়গা থাকবে, ঘাস থাকবে, বন্ধু বান্ধব মিলে আড্ডা দিব, সেই জায়গাটা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকাংশেই কম। তবে এক্ষেত্রেও আশার বাণী হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 15 মিনিট দূরত্বে ধূপখোলা মাঠ নামে একটা মাঠ রয়েছে, যেই মাঠে কিন্তু চাইলে খেলাধুলা করা যায়। তবে সেখানেও পুরান ঢাকার যে লোকালরা তারা কিন্তু সেই মাঠটা অনেক সময় দখল করে রাখে, সেখানেও খেলার মতন ওই পরিমাণ জায়গা পাওয়া যায় না, বা মূল ক্যাম্পাস থেকে 15 মিনিট দূরত্বে গিয়ে হেঁটে খেলাধুলা করে আসাটাও অনেকাংশেই টাফ একটা বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেটা নাই। এর কারণে যেটা তৈরি হয়, পরবর্তী সময় দেখা যায় বিভিন্ন ধরনের বড় ভাইয়ের মাধ্যমে মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা এনজিও বা অন্যান্য যে সংস্থা, মানবাধিকার কমিশনের মতন যে সংস্থাগুলো রয়েছে, সেগুলোতে বড় ভাইয়ের রেফারেন্সে যে কাজ করার সুযোগ বা হচ্ছে একজন জবিয়ানের রেফারেন্সে কাজ করার সুযোগ বা চাকরি পাওয়ার সুযোগ সেটা তুলনামূলক কম পাওয়া যায়। যারা বিবিএ ফ্যাকাল্টিতে পড়াশোনা করে তাদের জন্য তো আসলে কর্পোরেট সেক্টর একটা বড় সেক্টর, তো যেহেতু অ্যালামনাই অ্যাসোসিয়েশন নাই সেক্ষেত্রে এটা একটা সমস্যা তৈরি করে। তবে অনেক ডিপার্টমেন্টে নিজস্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে, যার মাধ্যমে কিন্তু এই সুযোগটা পাওয়া যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে বিভিন্ন ধরনের সংকট রয়েছে, ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট, আবাসন ভাতা, এই সব বিষয়কে কেন্দ্র করে জগন্নাথে অধিকাংশ সময় দেখা যায় কোনো না কোনো একটা আন্দোলন লেগে থাকে, যেটা আমার মনে হয় যে পড়াশোনার যে মূল পরিবেশ সেটা কিছুটা বিঘ্ন ঘটায়। দেখা যাচ্ছে একটা ডিপার্টমেন্টের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, নিচে দেখা যাচ্ছে খুব ঘটা করে আন্দোলন চলছে, যেটা আসলে সেমিস্টার ফাইনালের ওই পরিবেশটা বা যে একটা নীরব পরিবেশে পরীক্ষা দেওয়ার যে পরিবেশটা সেটা অনেকটা বিঘ্ন ঘটায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্টে ক্লাসরুম এবং শিক্ষকের সংকট রয়েছে। অনেক ডিপার্টমেন্টে দেখা যায় 2টা বা 3টা ক্লাসরুম রয়েছে, যেটা আসলে 6টা বা 5টা ব্যাচের জন্য কোনোভাবেই যথেষ্ট না। তো একটা ব্যাচের ক্লাস শেষ হওয়ার জন্য আরেকটা ব্যাচকে অপেক্ষা করতে হয়, অথবা সকালে ক্লাস শুরু করলেও সেই ক্লাসটা 3টা অবধি ক্লাসটা করতে হয়। অনেক ডিপার্টমেন্টে 7 জন বা 10 জন টিচার রয়েছে, যেটা হচ্ছে আসলে কোনোভাবেই 5টা ব্যাচের জন্য যথেষ্ট না। যে কারণে দেখা যায় কোনো ব্যাচে বা কোনো ডিপার্টমেন্টে সাময়িক 2 বা 3 মাসের জট সৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে একটা অসুবিধা আমার কাছে মনে হয়। তো এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকলে কীরকম খরচটা হতে পারে সেটা একটা ধারণা দেই। এখানে সাধারণত 7,000 বা 6,000 টাকার নিচে থাকা, মেসে থাকার যে খরচ সেটা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। এখানে ন্যূনতম ডাইনিংয়ে থাকতে হলেও 1500 বা 1600 টাকা ব্যয় করতে হয়। সেই সাথে খালা বিল, তারপর ওয়াইফাই বিল, নেট বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, এগুলো মিলে দেখা যায় আরও 500 বা 600 টাকা চলে আসে। এবং বর্তমান সময়ে 3 বেলা খেতে গেলে আসলে মিনিমাম হচ্ছে 3500 বা 3000 টাকা খরচ হয়। তো 5,500 টাকা মতো এদিকেই খরচ হয়ে যায়, আরও টুকটাক যে খরচগুলো মেসের হয়ে থাকে। সব মিলে দেখা যায় যে জগন্নাথ আসলে লোয়ার কোয়ালিটিতে থাকতে গেলেও মিনিমাম হচ্ছে 6,000 টাকা একজন শিক্ষার্থীকে ব্যয় করতে হয়। এছাড়া নিজের হচ্ছে সেমিস্টার ফি, তারপর হচ্ছে নতুন সেমিস্টারে ভর্তি হওয়ার ফি, নিজের হাত খরচ, তো সব মিলে দেখা যায় আরও 1500 বা 2000 টাকা খরচ হয়। বাড়িতে যাতায়াতের একটা খরচ থেকে যায়। তো সব মিলে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট 7 থেকে 8,000 টাকা প্রতি মাসে ব্যয় হয়েই থাকে, এটা আসলে ধরেই নিতে হবে। তো কোনো শিক্ষার্থী যদি নিজের এই ব্যয়টা ব্যক্তিগতভাবে বহন করতে না পারে, দেখা যাচ্ছে যে সেখানে যদি কোনো টিউশন নাও পায়, তারপরে যদি সে প্রতি মাসে 5,000 বা 6,000 টাকা অ্যাটলিস্ট যদি বাসা থেকে না পায়, তাহলে তার জন্য এখানে চলা অনেক বেশি টাফ হয়ে যাবে। তো এরপর হচ্ছে টিউশন সুবিধার কথা। এখানে টিউশন সুবিধা খুব বেশি আছে এটাও বলা যায় না, আবার নেই এটাও বলা যায় না, মোটামুটি অ্যাভারেজ আছে। তবে টিউশনের স্যালারি তুলনামূলক কম। তো ক্লাস 5 বা তার নিচে যদি পড়ানো যায় সেক্ষেত্রে দেখা যায় যে যদি সে আর্টস ফ্যাকাল্টির হয়ে থাকে তাহলে 2,000, 2,500 বা 3,000 টাকার মধ্যেই হয়। সায়েন্স ফ্যাকাল্টির যে টিচারগুলো রয়েছে তাদের তুলনামূলক স্যালারিটা একটু বেশি, সেক্ষেত্রে দেখা যায় 3,000 বা 3,500 টাকাও কেউ দিয়ে থাকে। আর ক্লাস 5-এর পরে যদি পড়ানো যায় সেক্ষেত্রে দেখা যায় আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্টরা 2,500 বা 3,000 টাকা পেয়ে থাকে, আর সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টরা হচ্ছে একটু বেশি পায়, 3,000 বা 4,000 টাকাও পেয়ে থাকে। এখন এখানে আসলে বরাবরই আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্টরা টিউশন পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্ট্রাগল করে, পেলেও দেখা যায় সেটার স্যালারি অনেক বেশি কম। আবার কোচিং করানোর ক্ষেত্রেও সেম,
কোচিংয়েও আর্টস ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে কম সুবিধা পাওয়া যায়। সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পড়ালে ক্ষেত্র বিশেষে 4,000, 5,000, 6,000 টাকাও পাওয়া যায়, সেটা নিজের পড়ার উপর ডিপেন্ড করে। যদি কেউ ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী পড়াতে পারে সেক্ষেত্রে বেতনটা একটু বাড়ে, 6,000, 7,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ পাওয়া যায়। ফার্স্ট ইয়ারে আসলে টিউশন পাওয়াটা অনেক বেশি টাফ, আমিও এটা স্ট্রাগল করেছি। এবং টিউশন আসলে কাছাকাছি পাওয়া যায় না, টিউশনে দেখা যায় 30 মিনিট পর্যন্ত হেঁটে যাইতে হয়, 15-20 মিনিট হেঁটে টিউশনে যাইতে হয়। তো এসে তার জন্য 2টা বা 3টা টিউশনি করাটাও টাফ হয়। তো টিউশনের অবস্থাটা আমার কাছে মনে হয় এমনই, টিউশনি পাওয়া যায় না ব্যাপারটা এমন না, টিউশনি পাওয়া যায়, তবে পাওয়া গেলেও বেতনটা কম। আর সায়েন্স ফ্যাকাল্টির যারা আছে তারা টিউশনি মোটামুটি পায়, বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে ইন্টারে পড়ালে বা অ্যাডমিশন লেভেলে পড়ালে দেখা যায় স্যালারিটা মোটামুটি ভালো আসে। সেক্ষেত্রে 2টা টিউশনি করাইতে পারলে বা ভালো স্যালারি একটা টিউশনি করাতে পারলে একটা স্টুডেন্টের জগন্নাথে মোটামুটি সার্ভাইভ করা সহজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়ের বাস, সেই বাসগুলোতেও আমার সংকট রয়েছে বলে মনে হয়, কারণ অনেক বাসে দেখা যায় যে জায়গা হয় না, বসার জায়গা হয় না, সেই জগন্নাথ থেকে নরসিংদী বা কুমিল্লা বা দূর দূরান্তে যেতে হয় দাঁড়িয়ে থেকে। তো এটা আমার কাছে একটা সমস্যা মনে হয়। একই সাথে যাতায়াতের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, যেটা হচ্ছে অনেক দূর থেকে আসতে হয়, সো দাঁড়ায় আসতে হয়। একই সাথে হচ্ছে গুলিস্তানের যে জ্যামটা রয়েছে সেই জ্যাম পাড়ি দিয়ে আসতে হয় অধিকাংশ বাসকে। তো এক্ষেত্রে সময় ব্যয়ের একটা বিষয় থেকে যায়। দেখা যায় বাসগুলো খুব সকালে রওনা করে 5:30 বা 6টার সময়, এবং সেটা ক্যাম্পাসে আসে 8টার দিকে, এবং যাওয়ার ক্ষেত্রেও দেখা যায় যে সেই বাসটা বাসায় পৌঁছাতে প্রায় 6টা বা 7টা বেজে যায়। অ্যান্ড লাস্টে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে বাজেটটা অনেক বেশি কম, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট একেবারেই কম। তো বাজেটটা হচ্ছে একটা অসুবিধা তৈরি করে। আরেকটা বিষয় বলা হয়নি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেরানীগঞ্জে যে ক্যাম্পাসটা হচ্ছে সেটা হয়তো আগামী 3 বা 4 বছরের মধ্যে সম্পন্ন হতে পারে, সেটা আসলে বোঝা যাচ্ছে না কতদিনে হবে। যদিও সেনাবাহিনীর হাতে কাজ দেওয়া হয়েছে, কিন্তু এখনও সেই কাজের খুব বেশি অগ্রগতি দেখা যাচ্ছে না। তো সেকেন্ড ক্যাম্পাস হলে তখন কিন্তু আবার আরেকটা অসুবিধা তৈরি হবে, তখন কিন্তু এটা যেহেতু কেরানীগঞ্জে হচ্ছে তখন কিন্তু ঢাকার যে সুবিধাগুলো সেগুলো কিন্তু থেকে আবার বঞ্চিত হবে। তবে একটা পরিপূর্ণ ক্যাম্পাস কিন্তু তখন আবার পাওয়া যাবে। ভিডিওর খুব বেশি দীর্ঘায়িত করব না, তোমাদেরকে জাস্ট 2টা পরামর্শ দিয়ে শেষ করব। প্রথমত হচ্ছে বাংলাদেশের প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো অসুবিধা রয়েছেই। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে তুলনামূলক অসুবিধাটা কম, বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুলনামূলক অসুবিধাটা বেশি। তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সেখানে তুমি হয়তো হল পাবে, কিন্তু ঢাকার যে সুবিধাগুলো সেগুলো পাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তুমি হয়তো হলের সুবিধা পাবে না। এরকম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পেয়ার করলেও তুমি দেখবে কোনো না কোনো অসুবিধা সেখানে অবশ্যই বিদ্যমান। অতএব খুব বেশি কনফিউজ না হয়ে যে বিশ্ববিদ্যালয় তোমার ভালো লাগে, যে বিশ্ববিদ্যালয়ে পড়তে তোমার মনে হয় যে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং পরবর্তীতে তোমার ক্যারিয়ারে অনেক বেশি ফলপ্রসূ হবে, সেখানে ভর্তি হয়ে যাও। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা বলতে চাইলাম সেটা হচ্ছে নিয়তি, ভাগ্য। তোমার পরিশ্রমের উপর নির্ভর করে আল্লাহ তোমার যে ভাগ্যটা লিখে রেখেছেন সেটা অবশ্যই তোমার সাথে ঘটবে বা তোমার সাথে হবে, সেটা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও কিংবা যেখানেই ভর্তি হও। অতএব নিয়তি এবং ভাগ্যের উপর নির্ভর করে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তোমার মেরিট এবং মেধা অনুযায়ী, এবং সেখান থেকেই চেষ্টা করো নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করো। ভবিষ্যতে বিসিএস কিংবা অন্যান্য যে চাকরির প্রস্তুতি রয়েছে সেগুলোতে ফার্স্ট ইয়ার থেকে প্রস্তুতি নাও, যাতে করে তোমার চাকরিটা খুব দ্রুত হয়ে যায়। তখন দেখা যাবে যে তোমার বিশ্ববিদ্যালয়ে যত সমস্যা বা যত সুবিধাই থাক, তুমি যদি সফল হতে পারো এগুলো আর তখন কোনোটাই ম্যাটার করবে না। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের কাজে আসবে। এবং আমি চেষ্টা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার পয়েন্ট অফ ভিউ থেকে একবার অনেস্টলি বিষয়গুলো তোমাদেরকে জানাতে, এবং এখানে আসলে আমার কোনো স্বার্থ নাই। আমি যেটা দেখেছি, যেটা প্রত্যক্ষ করেছি, যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটাই তোমাদেরকে জানিয়েছি। এরকম ভিডিও তোমরা যদি আরও বেশি দেখতে চাও, বিশেষত ক্যাম্পাস রিভিউ, বিভিন্ন ধরনের সাবজেক্ট রিভিউ এবং অ্যাডমিশন রিলেটেড ভিডিওগুলো তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে। এবং লাইফের যে স্ট্রাগলগুলো আছে এবং সেগুলো নিয়েও অনেক ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা তোমার কেমন লেগেছে, কোন বিষয়গুলোতে আরও বেশি ইমপ্রুভ করা যেত এবং কোন ক্যাম্পাস নিয়ে পরবর্তীতে তুমি এরকম ক্যাম্পাস রিভিউ দেখতে চাও। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।